বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অশারীরিক গল্পটা আমাদের এমন এক প্রশ্নের মুখে দাঁড় করায় যার সহজ কোনো উত্তর নেই। ভাবুন তো, যখন জীবনের সব আশা শেষ, চারিদিকে শুধু ঘন অন্ধকার, ঠিক সেই সময় যা ঘটে তাকে কি বলা উচিত? এটা কি মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা একটা মনের বিভ্রম, নাকি সত্যি কোনো ঐশ্বরিক হস্তক্ষেপ? চলুন এই রহস্যের গভীরে ডুব দেওয়া যাক। গল্পের কথক শরৎ চক্রবর্তীর এই একটা লাইনই যেন পুরো পরিবেশটাকে কেমন থমথমে করে দেয়, তাই না? কি এমন ঘটেছিল সেই রাতে যা তাকে ভাবতে বাধ্য করেছিল যে ওটাই তার জীবনের শেষ দিন? এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা। গল্পের শুরুটা হচ্ছে শরৎ চক্রবর্তীকে দিয়ে, মানে আমাদের শরৎবাবু। ওনার পোস্টিং হয়েছে ডুয়ার্সে। জায়গাটা দেখতে খুব সুন্দর, সবুজে ঘেরা, কিন্তু সেই সৌন্দর্যের আড়ালেই যে একটা ভয়াবহ বিপদ লুকিয়ে আছে সেটা তখনও তিনি জানতেন না। আর এই বদলিটাই যে তার জীবন মরণের লড়াই হয়ে উঠবে সেটাও ছিল তার কল্পনার বাইরে। তো শরৎবাবু যখন ডুয়ার্সে পৌঁছালেন, তার এক সহকর্মী রেবতী মোহন তাকে প্রথমেই সাবধান করে দিলেন। বললেন, এখানে বর্ষার সময় এক সাংঘাতিক জ্বর হয়। আর এই কথাটা তিনি শুধু বলার জন্য বলেননি, এই একই জ্বরে রেবতীবাবু তার নিজের 2 মেয়েকে হারিয়েছিলেন। বুঝতে পারছেন তার সতর্কবাণীটা কতটা গভীর আর ভয়ের ছিল। এখন প্রশ্ন হলো, এই ব্ল্যাক ওয়াটার ফিভারটা আসলে কি? এটা আসলে ম্যালেরিয়ারই একটা ভয়ঙ্কর রূপ। এতে এতটাই জ্বর আসে যে শরীরের ভেতর রক্তক্ষরণ শুরু হয়ে যায়। আর বিশেষ করে যারা ওই অঞ্চলে নতুন যেত, তাদের জন্য এই রোগটা ছিল প্রায় সাক্ষাৎ জম। বেঁচে ফেরাটা ছিল প্রায় অসম্ভব। প্রথম দিকে শরৎবাবু অবশ্য ব্যাপারটাকে অতটা পাত্তা দেননি। প্রথমবার জ্বর এলো, সেরেও গেল। তার দিন 15 পর আবার জ্বর, সেটাও কমে গেল। কিন্তু তৃতীয়বার যখন জ্বরটা ফিরল, তখন পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে গেল। ব্ল্যাক ওয়াটার ফিভারের যা যা ভয়ঙ্কর লক্ষণ আছে, সব তার শরীরে দেখা দিতে শুরু করল। আর এখান থেকেই গল্পটা একটা মর্মান্তিক দিকে মোড় নেয়। ডাক্তারবাবুও আশা ছেড়ে দেন। যখন আধুনিক চিকিৎসা বিজ্ঞান হার মানে, তখন মানুষ যে কতটা একা আর অসহায় হয়ে পড়তে পারে, শরৎবাবুর অবস্থা ঠিক সেটাই আমাদের দেখিয়ে দেয়। ডাক্তার শরৎবাবুর সহকর্মীদের ডেকে একেবারে পরিষ্কার করে জানিয়ে দিলেন যে তার আর বাঁচার কোনো আশাই নেই। মানে চিকিৎসার দিক থেকে বলতে গেলে শরৎবাবুর জীবনের ওপর শেষ রায়টা দেওয়া হয়ে গিয়েছিল। এরপর যা হলো তা আরও কষ্টদায়ক। ডাক্তারের কথা শুনে আর রোগটা ছোঁয়াচে হতে পারে এই ভয়ে ওনার সহকর্মীরা সবাই তাকে তার বাড়িতে একদম একা ফেলে চলে গেল। শুধু তাই নয়, পরের দিন সকালে তার সৎকারের জন্য কাঠ কোথা থেকে আনা হবে সেই ব্যবস্থাও পাকা। এমনকি তার পরিবারকে মৃত্যুর খবর জানানোর জন্য টেলিগ্রাম পাঠানোর লোক পর্যন্ত ঠিক করে রাখা হয়েছে। ঠিক যখন সবাই ধরে নিয়েছে যে শরৎবাবুর জীবন শেষ, যখন সব আশা ফুরিয়ে গেছে, তখনই গল্পের সবচেয়ে রহস্যময় আর অদ্ভুত অংশটা শুরু হয়। মাঝরাতে হঠাৎ তার জ্ঞান ফেরে। তিনি দেখলেন ঘরটা ঘুটঘুটে অন্ধকার, একদম নিস্তব্ধ, কোনো সাড়া শব্দ নেই। তিনি এতটাই দুর্বল যে নিজের আর্দালিকে ডাকার চেষ্টা করেও গলা দিয়ে কোনো আওয়াজ বের করতে পারলেন না। তখনই তিনি বুঝতে পারলেন এই বিশাল বাড়িতে তিনি একেবারে একা। হঠাৎই জানালার দিকে তার চোখ যায়, আর তিনি যা দেখেন তা অবিশ্বাস্য। এক শ্যামবর্ণা মেয়ে অবিশ্বাস্য দ্রুত গতিতে তার ঘরের চারপাশে ঘুরছে আর মাটিতে একটা কাঠি দিয়ে দাগ কাটছে, যেন একটা গণ্ডি দিচ্ছে। এই দৃশ্যটা একই সাথে অদ্ভুত আর অচিন্তনীয় ছিল। হঠাৎ মেয়েটা তার দিকে তাকায়, হাত নেড়ে ইশারা করে আর এই কথাগুলো বলে। এই কথাগুলোর মধ্যে একটা অদ্ভুত ভরসা ছিল, একটা আশ্বাস ছিল, যা শরৎবাবুর সেই ভয়ঙ্কর পরিস্থিতির সাথে যেন কোনোভাবেই মেলে না। কিছুক্ষণ পর যখন শরৎবাবুর আবার জ্ঞান ফেরে, তিনি দেখেন সেই মেয়েটা এবার ঘরের ভেতরে, একেবারে তার খাটের পাশে শিয়রের কাছে বসে আছে। মেয়েটার সারা মুখ ঘামে ভেজা, যেন সে কোনো কঠিন লড়াই করে এসেছে। সে আবারও পরম আদরে শরৎবাবুকে ঘুমাতে বলে। এই দৃশ্যটা যেন রহস্যটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। সেই রাতের পর যখন সকাল হল, সেটা এক নতুন বিস্ময় নিয়ে এলো। আর এখান থেকেই গল্পের মূল দ্বন্দ্বটা আমাদের সামনে আসে। যা ঘটেছিল তা কি শুধুই মারাত্মক জ্বরের ঘুরে দেখা কোনো স্বপ্ন, নাকি সত্যিই কোনো অলৌকিক ঘটনা? পরের দিন সকালে যখন তার আর্দালি আর সহকর্মীরা ফিরে আসে, তারা তো তাকে জীবিত দেখে একেবারে হতবাক। ডাক্তারবাবু, যিনি আগের রাতেই নিশ্চিত মৃত্যুর কথা ঘোষণা করেছিলেন, তিনিও অবাক। যা ঘটেছে তা এক কথায় অসম্ভব ছিল। তাহলে এই অবিশ্বাস্য ঘটনার ব্যাখ্যা কি হতে পারে? চলুন দুটো দিকই দেখি। বিজ্ঞান আর যুক্তির দিক থেকে দেখলে এটা প্রচণ্ড জ্বরের ঘোরে দেখা একটা জটিল হ্যালুসিনেশন হতেই পারে। মৃত্যুর মুখে দাঁড়িয়ে আমাদের মন অনেক সময় নিজেকে বাঁচাতে এরকম কাল্পনিক দৃশ্য তৈরি করে।
কিন্তু অন্য দিকটাও তো ভাবতে হবে, তাই না? একজন অভিজ্ঞ ডাক্তার প্রায় নিশ্চিত মৃত্যুর কথা বলেছিলেন। শরৎবাবু যা দেখেছিলেন সেটা কিন্তু কোনো আবছা স্বপ্ন ছিল না, বরং খুব স্পষ্ট আর সুসঙ্গত ছিল। গণ্ডি দেওয়া, নির্দিষ্ট কথা বলা, আশ্বাস দেওয়া। আর সবচেয়ে বড় কথা, তাকে তো সবাই একা ফেলে চলে গিয়েছিল, তাহলে সেই রাতে কোনো মানুষের সাহায্য পাওয়া তো সম্ভবই ছিল না। এই বিষয়গুলো কি স্রেফ জ্বরের ঘোরে দেখা স্বপ্ন বলে উড়িয়ে দেওয়া যায়? এই রহস্যের কোনো যুক্তিসঙ্গত সমাধানে শরৎবাবু যাননি। তিনি এর কোনো প্রমাণ খোঁজেননি, বরং তিনি এই ঘটনাটাকে নিজের জীবনে এক অন্য মাত্রা দিয়েছেন। শরৎবাবু নিজেই এর সবচেয়ে সুন্দর উত্তরটা দিয়ে গেছেন। তিনি বলেছেন, যদি এটা স্বপ্নও হয়ে থাকে, তবে সেটা তার মুমূর্ষু মনের দেখা সবচেয়ে মিষ্টি, সবচেয়ে উদার একটা স্বপ্ন। আর সেই স্বপ্নের স্মৃতি, সেই ঘোর তার সারাটা জীবন চোখে মাখা ছিল। আসলে মূল বিষয়টা হলো, শরৎবাবুর কাছে ঘটনাটা সত্যি না মিথ্যে, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল সেই রাতের অভিজ্ঞতাটা। সেই ঘটনা তাকে যে মানসিক শক্তি, যে আশা আর সান্ত্বনা দিয়েছিল, সেটাই ছিল তার কাছে সবচেয়ে বড় সত্যি। অশরীরী গল্পটা শেষ পর্যন্ত আমাদের এই গভীর প্রশ্নটার সামনে এনেই দাঁড় করায়। আচ্ছা, কোনটা বেশি বাস্তব? যে ঘটনা আমরা হাতে কলমে প্রমাণ করতে পারি সেটা, নাকি সেই অভিজ্ঞতা যা একটা মানুষের পুরো জীবনটাকেই বদলে দেয়, নতুন করে বাঁচার মানে শেখায়? উত্তরটা হয়তো প্রত্যেকের নিজের নিজের কাছেই লুকিয়ে আছে।